নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমরা জানি যে ঢাকার বাইরে স্থপতিরা ততটা পরিচিত নন, কিংবা স্থাপত্য চর্চার যে ধারা সেটিও ততটা বিস্তৃত নয়। ফলে সেখানে আমরা যে ধরনের ঘরবাড়িগুলো তৈরি হতে দেখি তার মধ্যে এক ধরনের গতানুগতিক ছাপ থাকে। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং মানুষের রুচি এবং সৌন্দর্য বোধেরও পরিবর্তন আসছে, ফলে সকলেই একটু পরিবর্তনের দিকে ঝুঁকছেন। যারা ইতোমধ্যেই বাড়ি তৈরি করে ফেলেছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা চিন্তা করেন যে বাড়ির চেহারাটা একটু বদলানো যায় কিনা। তবে কার মাধ্যমে সেই কাজটি করবেন কিংবা কিভাবে করা হবে এ নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এর পাশাপাশি একটি বাড়ির ভেতরের যে আভ্যন্তরীণ চেহারা বা অন্দরসজ্জা যেটি বলি না কেন, সেটি করার কাজটিও যে সবসময় ব্যয়বহুল তেমনও কিন্তু নয়। খুব কম খরচে চাইলেও কিন্তু একটি ঘরের চেহারা পরিবর্তন করে ফেলা সম্ভব। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে, এবং আমাদের আজকের অতিথি স্থপতি রুম্মান মাসরুর, যিনি স্থাপত্য পরামর্শ প্রতিষ্ঠান টুরাল ওয়ার্কসের কর্ণধার এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। এবং প্রথমে যেটা জানতে চাই যে আপনি ঢাকার বাইরে আসলে বেশ কিছু কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার কথা শুনবো, যে রিমডেলিং এবং যে স্পেশাল ট্রান্সফরমেশন, যেটা আসলে একটা পুরনো বিবর্ণ চেহারার একটা বাড়িকে খুব ইন্সপায়ারিং একটা চেহারা দিচ্ছে, সেই গল্পটা শুনবো। ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্থপতি হিসেবে আসলে আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করতে যাই আর কি, তো সাধারণত আমাদের যে শিক্ষাগত যে কাঠামোটা অথবা হচ্ছে আমাদের মূলত যে কর্মক্ষেত্র, সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে ঢাকা কিংবা প্রধান যে শহরগুলো আছে এটা কেন্দ্রিক হয়ে যায় আর কি। কিন্তু এর বাইরে আমরা জানি যে আমাদের এই কয়েকটা শহর বাদেও আসলে প্রচুর পরিমাণে মানুষ গোটা দেশে থাকেন। বিশেষ করে মফস্বল শহরগুলোতে যদি আমরা যাই, তখন দেখা যায় কি ওনারা যে কোনো রাস্তা ধরে যদি আমরা হেঁটে যাই, প্রায়শই দেখা যায় হচ্ছে অসংখ্য ভবন তৈরি হচ্ছে, এবং সেটাতে অনেক ক্ষেত্রেই স্থপতি কিংবা হচ্ছে এই ফিল্ডে যারা হচ্ছেন বিশেষজ্ঞ কিংবা হচ্ছে যারা হচ্ছে কিছুটা কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ওনারা অনেক ক্ষেত্রে হচ্ছে ইনভলভ হন না আর কি। তো খুবই আমরা সৌভাগ্যই বলবো যে আমার সুযোগ হয়েছে হচ্ছে এরকম বেশ কিছু ক্ষেত্রে আসলে স্থপতি হিসেবে সেখানে কাজ করার। একটা বড় অংশই এরকম ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমার নিজের হয়তো কোনো সময় আমার বাবার বাসা অথবা হচ্ছে আমার দাদার বাড়ি, সেখানে হচ্ছে বেশ কিছুটা অংশ আছে, এবং আমাদের দেশের যে ইকোনমিক যে সিচুয়েশন, সেটার মধ্যে আসলে একটা বাসাকে পুরোপুরি ভেঙে ফেলে নতুন করা, এটা আসলে খুব বেশি অনেক ক্ষেত্রে যদিও করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি সবার জন্য সেটা বাজেটে সংকুলান হয় না আর কি, এবং উচিত না, বলা যায় সহজ কাজও না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় যেটা দেখি যে কেউ কেউ হয়তো ওখানকার যারা লোকাল কন্ট্রাক্টর আছেন কিংবা হচ্ছে যারা মেসন আছেন কাজ করছেন, ওনাদের সহযোগিতা নিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে আমরা ভালো মন্দ দুটো ব্যাপারে দেখি আর কি। অনেক ক্ষেত্রে দেখি হচ্ছে তারা ভালোই সাজেশন দিচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওনারা অনেকগুলো বিষয় হয়তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে কিনা কিংবা সেটা আসলে ওই এলাকার সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেটা না করে হয়তো দেখা যাচ্ছে আমরা বাইরের দেশের আদলে হয়তো কোনো একটা কিছুকে জাস্ট অনুকরণ করে ফেলছি, সেটা থাই গ্লাস হোক, সেটা আসলে কোনো একটা ফিনিশ ম্যাটেরিয়াল হোক, যে কোনো ক্ষেত্রে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, আমি যদি আমাদের জামালপুরের প্রজেক্ট, এরকম এক ধরনের সিমিলার একটা সিচুয়েশনে আমরা কাজ করেছিলাম, যেখানে হচ্ছে ওনাদের 8 ভাই বোনের পৈতৃক বাড়ি। তো তার মধ্যে হচ্ছে ওনার বাবার একটা অংশ ওনারা সম্পত্তি ভাগাভাগির সময় পেয়েছেন, তার মধ্যে উনি নিজেদের মিস্ত্রিদেরকে ডেকে কিছুটা অংশ ওনার এক্সটেনশন করে ফেলেছেন, এবং তখন উনি ঠিক শিওর ছিলেন না যে আসলে এখানে স্থপতি কিংবা
এরকম কারো আসলে সাহায্য উনি নিবেন কিনা, মানে আদৌ কোনো ডিজাইন প্রফেশনাল ইনভলভ করবেন কিনা। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে উনারই আরেকটা ওনার ফ্রেন্ডের সাথে আমরা একবার কাজ করেছিলাম, তো সেই থ্রু দিয়ে হচ্ছে উনি আমাদেরকে জাস্ট হচ্ছে অ্যাজ এ সাজেশন উনি আমাদেরকে একটা ভিজিট করেছিল যে এরকম আমার একটা বাসা আছে, আপনি একবার ঘুরে যাবেন কিনা। বাসাটার ইন্টেরিয়রের ক্ষেত্রে ওনারা বেশ বড়সড় একটা লিভিং রুম ছেড়েছেন, একটা ডুপ্লেক্সের মতো সিঁড়ি রেখেছেন, কিন্তু যে অংশটা ইনিশিয়াল প্ল্যানিং ভালো, প্ল্যানিং একটা লেভেলে হচ্ছে হয়তো করেছেন, কিন্তু অনেকগুলো জায়গাতে আলো বাতাস আসছে না। ওকে। একটা বড় ঘটনা হচ্ছে যে সেটাতে অনেকটা দক্ষিণ দিকে একটা বড় মাঠ ছিল, উঠানের মতো বন্ধ করে ফেলা, হ্যাঁ বন্ধ করে ফেলা, এবং দক্ষিণের পার্টটাতে আরেকটা কাজ করা ছিল কি, ওটা জাস্ট হচ্ছে একদম ফ্ল্যাট একটা গ্লাস পুরোটা দেওয়া হচ্ছে এরকম আর কি, যে অংশটা ওপেনিং আর কি। তো আমরা জানি যে এখানে আসলে আমাদের রোদ বৃষ্টির দেশ, বর্ষা আসে, রোদ আসে, বিকাল সন্ধ্যা অনেক কিছুই আসলে ঘুরতে থাকে। তো তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে প্রবাবলি ওইখানকার একটা এমন একটা বারান্দা কিংবা প্যাভিলিয়ন দরকার, যেটা একই সাথে হচ্ছে আমাদের এই যে এনভায়রনমেন্টাল যে ঘটনাগুলো আছে, এই যে রোদ বৃষ্টির ব্যাপারটাকে আসলে বিল্ডিংয়ে একটা লেয়ার তৈরি করবে, ওটাকে উপভোগ করার জন্য একটা জায়গা তৈরি করবে, এবং হচ্ছে একই সাথে হচ্ছে সেটা সূর্যের যখন হচ্ছে খুবই তপ্ত গরম পড়ে সেটা থেকেও রক্ষা করতেছে। আবার হচ্ছে এই যে জানলাগুলোর ক্ষেত্রেও সে একই কথা, যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় এমন একটা জানলা ব্যবহার করি যেটা হয়তো 50 ভাগের মতো হয়তো বন্ধই হয়ে যায়। তো সেটাকে আমরা আরেকটু বাতাসটাকে ফিল্টার করে ঢোকাতে পারি কিনা। আমরা অনেক সময় বলি যে বিল্ডিং আসলে একটা ল্যান্ডস্কেপ ইভেন্ট, যে আমরা অনেক ক্ষেত্রে বিল্ডিং এবং ল্যান্ডস্কেপকে আলাদা করে দেখি আর কি, কিন্তু আসলে তো বিল্ডিং একটা ল্যান্ডস্কেপ ইভেন্ট। তো সেই ঘটনাটাও আসলে ঘটার জন্য একটা আমরা তখন একটা ঠিক একটা এজ পাই, যে এজটাতে হয়তো আমরা গাছপালা লাগাতে পারি। বৃষ্টির দিন উনি আসলে ওখানে এসে বসতে পারেন, এবং মাঝে মাঝে উনি হয়তো সবসময় যান না, ওনার ছেলেমেয়েরা বা ওনারা যখন যাবেন তখন সবাই মিলে একসাথে বসার একটা জায়গা তৈরি হতে পারে। একই সাথে হচ্ছে আমরা ভাবতে থাকি যে আগের বাসা বাড়িতে একটা, বিশেষ করে গ্রামের বাড়িতে একটা অংশ থাকতো যেটাকে আমরা প্লিন্থ বলি আর্কিটেকচারের ভাষায়, সেটা বেশ উঁচু থাকতো স্বাভাবিকভাবেই, ওই যে মাটি খুঁড়ে যেত, পুকুর বানিয়ে উঁচু করতো। তো বাসা যদি বন্ধও থাকতো তখন আসলে বাইরের অংশটা বসার একটা জায়গা তৈরি হতো, কোথাও গাছ রোপণের জন্য প্ল্যান্টারের মতো ব্যবহার হতো। তো আমাদের নতুন যে ইন্টারভেনশন, আমরা ওখানে একই কাজটা করার চেষ্টা করি, যে বাসাটা যদি ওনারা কোনো সময় বন্ধ রাখেন তখনও যাতে করে বাইরের মানুষ এসে, যারা আশপাশে হয়তো ওনাদের আত্মীয় কিংবা ওনাদের প্রতিবেশী, ওনারা এসে ওখানে বসতে পারেন, ওখানে বসে একটু গল্প করতে পারেন, হয়তো বিকালে আড্ডা দিচ্ছেন, রোদের সময় একটু হয়তো ছায়ায় বসছেন। তো এই কাজটা আমরা ওই বাসায় করার চেষ্টা করি। এবং একই সাথে আমরা আরেকটা যে কাজ করি, যেটা বলছিলাম যে সেই বাসাটায় বেশ ভালো রকমের একটু আলো বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছিল আর কি। তো আমরা যেটা চেষ্টা করি যে সেক্ষেত্রে আলোটাকে আরও ভেতর পর্যন্ত কীভাবে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে অন্দরসজ্জা, আর্কিটেকচারাল ইন্টারভেনশনের সাথে অন্দরসজ্জা আমাদেরকে বেশ হেল্প করে, যে আমরা আসলে খুবই মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করি, যে শুধুমাত্র হয়তো খুবই সফট একটা কালার টোনে যাব, অনেক অনেক ফার্নিচার না করে ফার্নিচারটাকে আমরা মাল্টিপারপাস ফার্নিচার করা যায় কিনা, যে একটা সিঁড়ি আছে, সিঁড়ির তলাটা হয়তো একটা শেলফ, তার পিছনটায় হয়তো আমরা একটা স্টোরেজ করে দিচ্ছি, হয়তো স্টোরেজটা আলাদা একটা আলমিরা হিসেবে বানালে, যেটা নর্মালি ওনারা করে থাকেন আর কি। তাতে দেখা যায় প্রচুর জায়গা নষ্ট হয়ে যায়, কিন্তু আবার স্টোরেজ না দিলেও তো একটা বাসা আসলে ওয়ার্ক করবে না। তো তখন আমরা ওই কাজটা করার চেষ্টা করি। আমরা আসলে যে ধরনের ফার্নিচারগুলো ব্যবহার করি সেটা খুবই, শুধু বলবো যে কমফোর্টটা ওরিয়েন্টেড এবং খুবই সিম্পল কালার, এরকম কিছু করার চেষ্টা করি। আমরা ওখানে কিছু ওনাদেরই নিজেদের ছবি কিংবা এই ধরনের রাখার জন্য, আসলে যেটা একটা বাসায় থাকতে গেলে তারা বারবার চেঞ্জ করবেন, তো সেটার জন্য কিছু আসলে হয়তো শেলফ বা ওই ছবি জায়গা তৈরি করি, এবং সেটাকে হয়তো একটু ফোকাস করার জন্য কিছু আলোকসজ্জার ব্যবস্থা করি। কিচেনটার বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছিল যে অন্ধকার হয়ে বা হচ্ছে পুরোপুরি ক্যাবিনেট করে রাখা যাচ্ছে না, তখন আমরা হচ্ছে ওইটাকে আবার একটা জানলাকে আর একটু বড় করার চেষ্টা করি। এর মধ্যে একটা অবশ্যই জটিলতা দেখা যায় যখন আমরা এই পুরনো ধরনের বাসায় করি আর কি কাজটা, যে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটিটা আমাদের সবসময় চেক করে নিতে হয়। এবং হচ্ছে আমরা যেটা আপনার ওই যে থিক এজের কথা বলছিলাম, সেক্ষেত্রে আমরা আসলে একটা কাজ করেছি কি, আমরা আসলে ঢাকার মানে আমাদের সাথেই আমাদের স্ট্রাকচারাল একজন কনসালটেন্ট কাজ করেন, সুভাষ ঘোষ জয়, তাকে আমরা নিয়ে যাই, এবং নিয়ে গিয়ে হচ্ছে আমরা ওখানকার আবার একটা স্ট্রাকচার অ্যানালাইসিস করি, এবং হচ্ছে ওখানে আমরা যখন যে ইন্টারভেনশনটা করছি সেটা আমরা দেখা যায় স্টিল এবং হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল ব্যবহার করি যেটা খুবই লাইট ওয়েট, যাতে করে সেটার পুরনো স্ট্রাকচারে লোড
সেটা যাতে করে একই সাথে ক্যারি করতে পারে। তো এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে নতুন ইন্টারভেনশন করতে গেলে ঠিকমতো করা হয় না আর কি। করা হয় না বলতে হচ্ছে আমি বলছি না যে তারা আসলে, অনেকেই আছেন যারা আসলে হয়তো এই ব্যাপারটা খুবই ভালোভাবে মাথায় রাখেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি এক ধরনের জড়তা কাজ করে, বিশেষ করে এই মফস্বল কিংবা উপজেলা পর্যায়ের যারা আমাদের প্রান্ত ব্যবহারকারী আর কি। আমি ক্লায়েন্ট শব্দটি একটু বলছি না, বলছি প্রান্ত ব্যবহারকারী। একেবারেই যারা এন্ড ইউজার একমত। এবং আপনি যেভাবে বললেন জামালপুরের এই প্রজেক্টের ক্ষেত্রে যেটা ঘটেছে যে আপনি একটা এক্সিস্টিং ফ্রেম পেয়েছেন, এর মধ্যে আপনি লেআউটটাকে কাস্টমাইজ করা এবং আপনার ইন্টারভেনশন সেখানে নিয়ে এসেছেন, এবং ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশন বা অন্দরসজ্জা যেটাই বলি না কেন, আপনি একটা বড় বিষয় উল্লেখ করলেন যে অনেক বেশি ম্যাটেরিয়াল বা কালার ইউজ না করলেও আসলে চোখের শান্তি বা মনের শান্তির জন্য যেটুকু করা দরকার খুব মিনিমাল কিছু কাজের মাধ্যমে সেটা করা সম্ভব। আরেকটা বিষয় ভাই আমার যেটা জানার ছিল যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু পুরনো বিল্ডিংয়ের সাথে আমাদের ঐতিহ্য বা স্মৃতি জড়িয়ে থাকে। আপনি সেরকমই একটা মসজিদকেও রিমডেল করেছেন, সেই ব্যাপারে যদি একটু বলতেন। যে এটা হচ্ছে এটাও খুব আমি বলবো যে আমরা সব সময় যে চেয়ে পাওয়া যায় তাই না, এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মতলবের ওখানে হানির পাড় বলে, তো পুকুরের পাড়ে একটা মসজিদ, সেটা ধরেন বেশ আগেই একতলা বানানো হয়েছিল। তো সময়ের সাথে সাথে সেটার আসলে মুসল্লিদের যে সংখ্যা সেটা অনেক বেড়েছে, এবং একই সাথে হচ্ছে ওখানকার যারা এই মসজিদটা যারা এক্সটেনশন করতে চান, তো তাদের একটা ইচ্ছা ছিল যে ওখানকার যারা মহিলারা আছেন তারাও যাতে করে একটা নামাজের সুযোগ পান, কিংবা একটা ইসলামিক লাইব্রেরি করা যায় কিনা, মসজিদটাকে একটা আসলে এরকম কালচারাল সেন্টার হিসেবে গড়ে তোলা যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা যখন ইনভলভ হই, এখানেও কিছুটা একই রকম চিত্র, যে বেশ কিছুটা অংশ যে এক্সটেনশন অলরেডি হয়ে গিয়েছে। তো সেখানে আমরা যখন যাচ্ছি যে বেশ কিছু কলাম, বিম, কিছু স্ল্যাব এটা হয়ে গেছে, এবং হচ্ছে সেই অবস্থায় ওনারাও ঠিক পুরোপুরি কি বলবো যে খুব সঠিক ধারণাই ছিল না যে কী করবেন আর কি, বাট এরকম কিছু ওনারা করতেছেন। তখন আমরা হচ্ছে ওই একইভাবে স্ট্রাকচার অ্যানালাইসিস করি, এবং একই সাথে ওনাদের রিকোয়ারমেন্ট নিয়ে ওনাদের সাথে আমরা কথাবার্তা বলে হচ্ছে এমন একটা কিছু করতে চাই যেটা একই সাথে হচ্ছে আমাদের মসজিদের আইকনটাকেও করবে, আবার হচ্ছে ইমেজটাও তৈরি করবে, কিন্তু একই সাথে হচ্ছে সেটা শুধুমাত্র, আপনি হয়তো খেয়াল করে থাকবেন ইদানিংকালে মসজিদ ব্যবহার বা মসজিদ তৈরি করার ক্ষেত্রে একটা প্রবণতা আমরা বিশেষ করে গ্রামের দিকে দেখি, যে অনেক দামি ম্যাটেরিয়ালের ব্যবহার, অনেক রকমের টাইলস এবং কালার কোড, যেটা অনেক ক্ষেত্রেই মসজিদটা হয়তো জাস্ট বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, তো অথচ শুধুমাত্র হয়তো একদম এসি ছাড়া সেটা ওয়ার্ক করছে না। তো ওই এলাকার জন্য আসলে যেখানে এতই বাতাস, আলো, বৃষ্টি সবে এতই মানে এতই বেশি, সেখানে তো আসলে আমাদের মনে হয় আসলে ওইটাকে ধরে কাজ করা উচিত আর কি। তো আমরা সেই কাজটাই ওখানে করার চেষ্টা করি, এবং হচ্ছে যেহেতু পুরনো স্ট্রাকচার, এখানে আমরা হচ্ছে ওই কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে অংশটা আসলে নতুন এক্সটেনশন হয়েছিল, সেখানে আমরা হচ্ছে ব্রিকের একটা ভল্ট তৈরি করার চেষ্টা করি, যে ভল্টটা দিয়ে আমরা হচ্ছে ইসলামিক একটা ইমেজ মেকিং, যেটা লোকজনের যে মনে যে ইমেজটা আছে, যে আর্চ কিংবা ডোমিক্যাল যে ব্যাপারটা আমরা দেখি, তো সেটার সাথে এক ধরনের সাজুজ্য করা, আবার একই সাথে হচ্ছে একটা এমন একটা মনো স্পেস পাওয়া যেটার মধ্যে আসলে হয়তো পড়াশোনা করা যাবে। আবার ওখান থেকে হচ্ছে দক্ষিণে তাকালে বিশাল ধানক্ষেত দেখা যায়, পশ্চিমে তাকালে দেখা যায় হচ্ছে একটা পুকুর আছে, তো পশ্চিমের আবার হচ্ছে ওই হিটটা অ্যাবজর্ব কম করার জন্য আমরা এক ধরনের স্ক্রিন তৈরি করি, যেটা আবার হচ্ছে হয়তো আমরা মেটালের ফ্রেম দিয়ে করি। এরকম এক্সপেরিমেন্টগুলো করা হয় আর কি। এবং উপরে মহিলাদের অংশটাতে যেহেতু এক ধরনের একটু ভিজুয়াল প্রাইভেসির প্রয়োজন পড়ে, ওই স্ক্রিনটা ওখানে আমাদের কাজে লাগে। এবং সামনের অংশটাতে যে শান যেটাকে আমরা বলি মসজিদের, সেই উঠানটাকে আমরা হয়তো, এটার কাজ আসলে এখনও চলমান আছে, তো ওই কাজটাতে এখন যেমন হচ্ছে কিছু পেভার টাইলস ইউজ করার মাধ্যমে আমরা হয়তো দেখা যাচ্ছে যে ওই ল্যান্ডস্কেপের সাথে মিলিয়ে কিছু নামাজ পড়া যায় এরকম একটা অংশ করা, একটু বসার জায়গা, পুকুরের ওখানে যেমন একটা ঘাটের উপর একটু শেড, এই তো মানে ওইটা অনেক ক্ষেত্রে এমনভাবে হচ্ছে কি ওনাদের যে রিকোয়ারমেন্টগুলো সবসময় হতে থাকে তার সাথে সাথে এটা গ্রো করছে আর কি। কেউ যদি সিদ্ধান্ত নেন যে তার বাড়িটাকে রেট্রোফিটিং, ফেস লিফটিং বা রিমডেলিং করবেন, সেক্ষেত্রে ওয়ার্ক ফ্লোটা কি হতে পারে বা করণীয় কি হবে, একটু মোটা দাগে যদি কিছু পরামর্শ দিতেন। সেক্ষেত্রে আমার মনে হয় হচ্ছে ওনাদের নিজেদের তো একটা কিছুটা রিকোয়ারমেন্ট থাকে, এবং সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি যে কমফোর্টটাকে যদি ওনার প্রাধান্য দিয়ে, এবং হচ্ছে একটা সময়কে যদি উনি প্রাধান্য দেন, যে আমরা আসলে একটা শুধু ইমিডিয়েট 1 বছর বা 2 বছর না, বেশ কয়েক বছরের জন্য যদি আমরা প্ল্যান করি,
এবং সেক্ষেত্রে আমাদের আসলে যে রিকোয়ারমেন্টগুলো তৈরি হচ্ছে সেই রিকোয়ারমেন্টগুলো দিয়ে আমি আসলে যদি কোনো একজন বিশেষজ্ঞর যদি স্বর্ণাপন্ন হই, সেটা যারা ডিজাইন কনসালটেন্সি করছেন, তো তখন হচ্ছে ওনারা যদি, এবং হচ্ছে এটা কখনোই একবারে হয় না আর কি, দেখা যায় হচ্ছে অবশ্যই একটা ভিজিট করতে হয়। একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমি বলবো, কারণ হচ্ছে আমরা অনেক সময় যদি জাস্ট হচ্ছে উপরের আবরণ নিয়ে কাজ করি, আবরণ নিয়ে কাজ করি এবং হচ্ছে এমন একটা ইন্টারভেনশন ওখানে করে ফেলা হলো, আমাদের দেশ তো ভূমিকম্প প্রবণ এবং হচ্ছে অনেক ধরনের ডিজাস্টারও হয়, তো শুধু ভিজুয়াল সৌন্দর্যটা না আর কি, তো ওইটার আসলে যাতে করে সেটা লম্বা সময় কোনো রকম কারো ক্যালামিটিস না হতে পারে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, ফায়ার রেটিংয়ের ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রেখে করেন, তখন হচ্ছে হয়তো ওনারা যে ইনভেস্টমেন্টটা করবেন তো সেটা আসলে ওনাদেরই কাজে লাগবে আর কি, এবং আউটপুটটাও সাস্টেনেবল বা রেজিলিয়েন্ট হতে পারে বলে প্রত্যাশা করা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি চমৎকার কিছু কাজ আসলে উপস্থাপন করেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে বিশদভাবে কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মাসুদুর রহমান খান। স্যার কেমন আছেন? জি আছে, ভালো আছে। স্যার, আপনার যে এক্সপিরিয়েন্সটা দেখলাম আমি, সেটা 35 বছরেরও বেশি সময় ধরে, তার মানে পুরো পরিবর্তনটা আপনি দেখেছেন। আমাদেরকে যদি একটু ছোট করে বলতেন আপনার এই পরিবর্তনের যে গল্প এবং আপনার যে ক্যারিয়ারটা, সেটা সম্বন্ধে যদি একটু বলতেন। না, অ্যাকচুয়ালি বেসিক পার্থক্যটা হচ্ছে এখনকার সময়ে যেরকম 30টার উপরে ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাইভেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি মিলে, আমাদের সময় শুধুমাত্র বুয়েট ছিল এবং শুধুমাত্র অল্প কিছু সংখ্যক 35, 30, 25 এরকম আর্কিটেক্ট প্রতি বছর নিয়োজিত হতে পারতো কাজে, এবং সেই অনুযায়ী কাজও অবশ্য কম ছিল, তবুও আমি বলবো যে একটা কোয়ালিটি নিয়ে তখন চর্চা হতো। এখন যেমন প্রচুর কাজ, প্রচুর স্থপতি, কোয়ালিটি সেখানে একটু ডিটোরিয়েট করছে, এলোমেলো কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, ভালো মন্দ মিলে। আপনি কোন ধরনের প্রজেক্টগুলোতে ইউজুয়ালি কাজ করেন বা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বেসিক্যালি আমি স্টুডেন্ট লাইফ থেকে মানে ফর্ম নিয়ে কাজ করতে পছন্দ করি। এক্সটেরিয়রটাই প্রথমে ভাবি যে প্রতিটা বিল্ডিংয়ের একটা নেচার থাকে, মানে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেটা আমার মাথায় প্রথমেই আসে এবং সেটা দেখতে কেমন হবে সেটাই প্রথম ভাবনা। তারপরে এটার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে মানে কম্পোজিট করা বা সাজানো, সেই জিনিসটা আমরা করে থাকি। এবং সেই বিবেচনায় সাধারণত আমার কাজের ক্ষেত্রে যেগুলো পাবলিক ওরিয়েন্টেড বিল্ডিং, যেগুলোর একটা ল্যান্ডমার্ক বোধ আছে, মানে অর্থাৎ বাইরে থেকে মানুষ যাতে এটা ফিল করতে পারে জিনিসটা, এবং এটার মধ্যে একটা মনুমেন্টালিজম আছে। কারণ আমাদের আর্কিটেকচারে ফর্ম, আমরা যে কাজগুলো করি এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা স্কাল্পচার। আমি একটা বিল্ডিংকে স্কাল্পচারের মতো করেই ভাবি, সেই কারণে আমার যে প্রজেক্টগুলো ওইগুলো আসলে ওইভাবেই একটু ভাবনা, এস্থেটিক্যাল পয়েন্টে একটু ফর্মাল একটা এক্সপ্রেশন থাকে। যেমন ধরেন আমার কিছু বিল্ডিং আছে এখানে, যেমন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং একটা বিল্ডিং, এটা আমার প্রথম একেবারে সেই 90 সালে করা কাজ, 90 সালের আগে, বেশ আগের কাজ। আজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটা আস্তে আস্তে কমপ্লিট হয়েছে অবশ্য, কিন্তু যেরকমটা আমার ফিনিশিং ছিল, প্রয়োজন ছিল, সেই ফিনিশিংটা কিন্তু করেনি ওরা, মানে আচ্ছা, এক্সটেরিয়র ফিনিশিং। তার মানে যেটা বুঝলাম যে আপনার কাজের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিনিশটা কেমন আসছে, সেটা আপনার জন্য ম্যাটার এক্স্যাক্টলি, করে। বিল্ডিং এর ফর্ম ফাংশন বুঝে, বিল্ডিং এর রকম ভেদ বুঝে, যে আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করি সেই মেটেরিয়ালগুলোর যে এক্সপ্রেশন, সেই অনুযায়ী এটার উপরে আমি পেইন্ট বলি না, এটাকে বলি কোটিং, মানে অর্থাৎ এটার উপর একটা আস্তরণ দেওয়া উচিত এবং এটার একটা কালার আসবে এবং এটার একটা স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এখন রঙের প্রচলনের কি অবস্থা, আর অ্যাডভান্স টেকনোলজি রং কি কোনোভাবে হেল্প করছে কিনা? প্রতিটা বিল্ডিংয়েরই বা প্রজেক্টেরই একটা নেচার থাকে, সেই নেচার অনুযায়ী আমরা মেটেরিয়াল ইউজ করি এবং সেই মেটেরিয়াল অনুযায়ী আমাদের কোটিংটা ইউজ করি, মেটেরিয়ালের ডিমান্ড অনুযায়ী।
যেমন ধরেন প্লাস্টার বিল্ডিং যেটা আমাদের প্রচলিত আছে এবং সমধিকভাবে আমাদের বাংলাদেশে আছে, সেই সব ভবনে পেইন্টিংটাই কার্যকরী এবং সেটা যদি গুণগত মান যদি ভালো হয় সেটা অবশ্যই বিল্ডিংকে অনেক স্থায়িত্ব বাড়িয়ে দেবে এবং প্রোটেকশন করবে এবং অ্যাস্থেটিক্যালিও ভালো হবে। যেমন রিসেন্টলি আমার একটা প্রজেক্ট আমি প্লাস্টার দিয়ে করেছি ময়মনসিংহ শহরের, এশিয়ান পেইন্টসের আলটিমা প্রোটেক্ট শাইন পলিইউরিথিন বেসড। এই যে পেইন্টটা, এটা আমি ব্যবহার করেছি। এই পেইন্টটা আমি এখন পর্যন্ত যা দেখেছি ভালো, এবং আপনারা যে ওয়ারেন্টিটা দেন 10 বছরের এইটার ব্যাপারে, এবং এটা আমি দেখেছি যে আপনাদের জেনুইনলি দেন এবং ইতিপূর্বে আমার এই অভিজ্ঞতা রয়েছে। অতএব এই পেইন্টটা আসলে বাড়ির বাইরের কোটিংয়ের জন্য প্লাস্টারের উপরে অত্যন্ত কার্যকরী আমি মনে করি। কিভাবে আপনি মনে করছেন এই পলিইউরিথিন টেকনোলজিটা হেল্প করছে লংজিভিটি দিতে বা এক্সটেরিয়রের জন্য? না, পলিইউরিথিন বেসড অ্যাকচুয়ালি এটা এপক্সি বেসড, মানে অর্থাৎ আপনার বাইরের পানিটাকে আপনার প্রোটেক্ট করে, এটা অনেকটা ওয়াটার প্রুফিং হিসাবে কাজ করে। যে পানিটা যদি ভিতরে না ঢুকতে পারে তাহলে আমরা যে মেটেরিয়ালগুলো ব্যবহার করি এটাকে সেফ রাখে। কারণ কিন্তু একটা মনে রাখবেন, যে কোনো ব্রিকের পানিটাই হচ্ছে সমস্যা। পানিটাই আমাদের দেশে কিন্তু বৃষ্টিই সমস্যা, মূল সমস্যা ভবনের। শত্রু কিন্তু বৃষ্টি, আমাদের প্রজেক্টগুলোর শত্রু বৃষ্টি। এই একই আমাদেরকে সবসময় প্রোটেক্ট করতে হয়। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং খুব সহজে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আপনি আমাদেরকে বুঝিয়ে বললেন। দর্শক, আজকে আমাদের সঙ্গে ছিলেন আর্কিটেক্ট মাসুদুর রহমান খান। স্যার আমাদেরকে টেকনিক্যালি খুব সহজে বুঝিয়ে বললেন পিইউ বেসড যে টেকনোলজিটার কথা আমরা বলি এক্সটেরিয়রে, সেটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদেরকে আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.